আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই আমাদের সবার চাকরি কি খেয়ে ফেলবে? প্রশ্নটা কিন্তু এখন সবার মুখে মুখে। একদিকে প্রযুক্তির এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে, আবার অন্যদিকে আমাদের সবার মনে কাজ হারানোর ভয়। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ভয়টা আসলে কতটা সত্যি, আর ভবিষ্যৎটা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা চাকরির কথা যেখানে আপনার কাজ হলো শুধু নেটফ্লিক্সে বসে দিনরাত সিনেমা টিভি শো দেখা, আর সেগুলোকে ঠিকঠাক মতো ট্যাগ করা। এটা থ্রিলার, ওটা রোম্যান্টিক কমেডি, মানে বিনোদনের জন্যই আপনাকে বেতন দেওয়া হচ্ছে। কি স্বপ্নের মতো একটা চাকরি মনে হচ্ছে না? কিন্তু সেই স্বপ্নের চাকরিটা এখন আর মানুষের হাতে নেই। নেটফ্লিক্সের কন্টেন্ট ট্যাগিংয়ের মতো এমন অনেক কাজ যা আগে মানুষ করত, সেগুলো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অনেক বেশি নিখুঁতভাবে আর অবিশ্বাস্য দ্রুত গতিতে করে ফেলছে। আর ঠিক এখানেই এআই নিয়ে আমাদের ভয়টা একেবারে বাস্তব মনে হতে শুরু করে। তবে চাকরির ওপর প্রযুক্তির এই ধরনের প্রভাব কিন্তু একদমই নতুন কিছু না। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে প্রত্যেকটা বড় প্রযুক্তিগত পরিবর্তনের সময় মানুষের মনে ঠিক একই রকম ভয় কাজ করেছে। তাই চলুন শুধু আজকের দিনটা না দেখে এআইকে একটা বড় ঐতিহাসিক প্রেক্ষাপটে ফেলে বিশ্লেষণ করি। তো প্রথমেই আসা যাক, এই এআই জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে, এআই হল কম্পিউটার সিস্টেমকে মানুষের মতো করে চিন্তা করতে, শিখতে আর যে কোনো সমস্যার সমাধান করতে শেখানোর একটা বিজ্ঞান। বিশেষজ্ঞরা এআইকে একটা বিশেষ নামে ডাকছেন, জেনারেল পারপাস টেকনোলজি বা সংক্ষেপে জিপিটি। এর মানে কি? এর মানে হলো এটা শুধু কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ঠিক যেমন বিদ্যুৎ বা ইন্টারনেট আমাদের জীবনের প্রায় সবকিছু বদলে দিয়েছে, এআই প্রভাবও ঠিক সেরকমই হতে চলেছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, স্টিম ইঞ্জিন, তারপর বিদ্যুৎ, তারপর ইন্টারনেট, এরা প্রত্যেকেই এক একটা বিপ্লব নিয়ে এসেছিল। আর এখন চতুর্থ স্থানে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পুরনো অনেক ধরনের কাজ হারিয়ে গেছে, কিন্তু তার থেকে অনেক বেশি নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। তাহলে আসল ঘটনাটা কি দাঁড়াচ্ছে? চাকরি কি সত্যিই চলে যাচ্ছে, নাকি কেবল তার ধরনটা পাল্টে যাচ্ছে? চলুন এই বাস্তবতাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে দেখুন, এআইয়ের প্রভাব কিন্তু দুই রকমের। একদিকে ডেটা এন্ট্রির মতো যেসব কাজ বারবার একই রকমভাবে করতে হয়, সেই কাজগুলো এআই একাই করে ফেলতে পারে। এটাকে বলা যায় চাকরির প্রতিস্থাপন। কিন্তু অন্যদিকে একজন ডাক্তারের রোগ নির্ণয়ে সাহায্য করা বা একজন ইঞ্জিনিয়ারের ডিজাইন তৈরিতে সাহায্য করার মতো কাজে এআই হয়ে উঠছে একজন অসাধারণ সহকারী। এটা মানুষের ক্ষমতাকে আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। এটাকে বলা যায় চাকরির ক্ষমতায়ন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, চাকরির বাজারে এআইয়ের শেষ পর্যন্ত কী প্রভাব পড়বে তা নিয়ে বিশেষজ্ঞরা নিজেরাই একমত হতে পারছেন না। এই টেবিলে যেমনটা দেখা যাচ্ছে, কিছু গবেষণা বলছে যে এর ফলে কম দক্ষতার কর্মীদের চাকরি হারানোর ঝুঁকি বাড়বে। আবার অন্য গবেষণা বলছে এত নতুন ধরনের কাজ তৈরি হবে যে সার্বিকভাবে এর প্রভাবটা ইতিবাচকই হবে। এই বিতর্কটাই আসলে প্রমাণ করে যে ভবিষ্যৎটা এখনও পুরোপুরি লেখা হয়। তবে এত বিতর্কের পরেও এখন পর্যন্ত পাওয়া বেশিরভাগ ডেটা একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করছে। এই উদ্ধৃতি অনুসারে এখন পর্যন্ত তথ্য প্রমাণ বলছে যে এআই শ্রমবাজারে একটা পজিটিভ প্রভাবই ফেলছে, ঠিক যেমনটা স্টিম ইঞ্জিন বা ইন্টারনেটের বেলায় হয়েছিল। যতগুলো চাকরি হারাচ্ছে তার চেয়ে বেশি নতুন ধরনের চাকরি তৈরি হচ্ছে। কিন্তু চাকরির বাজারের এই আলোচনার আড়ালে চাপা পড়ে যাচ্ছে এআই বিপ্লবের একটা বিশাল অদৃশ্য খরচের দিক, যা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না। আর সেটা হলো এর পরিবেশগত এবং প্রাকৃতিক সম্পদের ওপর যে অনেক চাপ পড়ছে সেটা। এই ছবিটা দেখুন, এআই মডেলগুলোকে চালানোর জন্য যে বিশাল বিশাল ডেটা সেন্টার ব্যবহার করা হয়, সেগুলোকে ঠান্ডা রাখতে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার জলের প্রয়োজন। শুধু তাই নয়, এই ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে যে পাওয়ার প্ল্যান্টগুলো চলে, সেখানেও প্রচুর পরিমাণে জল লাগে। মানে সব মিলিয়ে এআই তৈরি করছে এক বিশাল ওয়াটার ফুটপ্রিন্ট। জলের মতো বিদ্যুতের চাহিদাও কিন্তু আকাশছোঁয়া। এই চার্টটা দেখাচ্ছে যে ডেটা সেন্টার, এআই আর ক্রিপ্টোকারেন্সির জন্য বিদ্যুতের চাহিদা কি ভয়ঙ্করভাবে বাড়ছে। ধারণা করা হচ্ছে 2026 সালের মধ্যে এই চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে, যা অনেক দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের চেয়েও বেশি। আর এই প্রযুক্তি চালানোর জন্য যে চিপস বা হার্ডওয়্যার দরকার, সেগুলো তৈরি হয় কিছু দুর্লভ খনিজ পদার্থ দিয়ে। এই মানচিত্রটা পরিষ্কার দেখাচ্ছে যে এই খনিজগুলোর বেশিরভাগই পৃথিবীর কয়েকটি নির্দিষ্ট দেশে পাওয়া যায়, বিশেষ করে চীনে। এর ফলে এই ডিজিটাল যুগের কাঁচামাল নিয়ে দেশগুলোর মধ্যে এক নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই প্রযুক্তিগত বিপ্লবের সুফল আর কুফল কিন্তু সবার জন্যে সমান হবে না।
তাই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই নতুন যুগে কারা জিতবে আর কারা পিছিয়ে পড়বে? এই চারটা একটা খুব গুরুত্বপূর্ণ ট্রেন্ড দেখাচ্ছে। সহজ কথায়, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, উচ্চশিক্ষিত আর দক্ষ কর্মীদের আয় মানে উপরের লাইনটা তত বাড়ছে। আর অন্যদিকে কম দক্ষ কর্মীদের আয় প্রায় একই জায়গায় থাকছে বা কমছে। এর ফলে সমাজে অর্থনৈতিক বৈষম্যের ফাটলটা আরও চওড়া হয়ে যাচ্ছে। এই বৈষম্যটা শুধু মানুষের মধ্যেই নয়, দেশগুলোর মধ্যেও তৈরি হচ্ছে। এখন বিশ্বজুড়ে ডিজিটাল দুনিয়াকে শাসন করার জন্য মূলত 3টে মডেল দেখা যাচ্ছে। একদিকে আমেরিকা, যারা বড় বড় টেক কোম্পানিগুলোকে স্বাধীনতা দেওয়ার পক্ষে। অন্যদিকে চীন, যারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের জন্য প্রযুক্তি ব্যবহার করে। আর তৃতীয় হল ইউরোপ, যারা মানুষের ব্যক্তিগত অধিকার আর ডেটা সুরক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এই 3টি ভিন্ন দর্শনই ঠিক করে দেবে যে ভবিষ্যতের ডিজিটাল পৃথিবীতে ক্ষমতার ভারসাম্যটা কেমন হবে। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এআই নিয়ে আমাদের শেষ কথাটা কি হওয়া উচিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে তা হল এআইয়ের ভবিষ্যৎ কিন্তু আগে থেকে লেখা কোনো ভাগ্যলিপি নয়। প্রযুক্তি নিজে থেকে ভালো বা খারাপ হয় না। আমরা এর জন্য কী ধরনের নিয়মকানুন তৈরি করব, আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন দক্ষতার জন্য কতটা প্রস্তুত করব, আর এর ঝুঁকিগুলো সামলাতে দেশগুলো একে অপরকে কতটা সাহায্য করবে, এই সব কিছুর উপরই নির্ভর করবে এআই আমাদের জন্য কেমন একটা ভবিষ্যৎ নিয়ে আসবে। সুতরাং দিনের শেষে আসল প্রশ্নটা এটা নয় যে মেশিন আমাদের জায়গা কেড়ে নেবে কিনা। আসল প্রশ্ন হল, এই অবিশ্বাস্য শক্তিশালী প্রযুক্তিটা ব্যবহার করে আমরা আরও সুন্দর, টেকসই এবং মানবিক একটা সমাজ গড়তে চাই নাকি চাই না। সিদ্ধান্তটা প্রযুক্তির নয়, সিদ্ধান্তটা আমাদের।